আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আজকের আমাদের লাইভ প্রোগ্রাম দেখছেন এবং দেখবেন, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের প্রোগ্রাম লিগ্যাল অ্যাডভাইস উইথ আরটিএন বাংলা টিভি। আজকের আমাদের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করছেন, যাকে আমরা ব্রিটেনের 24 আওয়ার আমরা সবাইকে কমিউনিটি সেবক বলি, যিনি নিজের ব্যবসায়িক পাশাপাশি কমিউনিটিকে সেবা দিয়ে যাচ্ছেন। সকাল কিংবা রাত যে কোনো সময় উনার ব্যক্তিগত পেজ থেকে আমাদেরকে অ্যাডভাইস দিয়ে যাচ্ছেন, আমাদেরকে কমিউনিটিকে আপডেট দিয়ে যাচ্ছেন। তিনি আর কেউ নেই, তিনি হচ্ছেন আমাদের সকলের পরিচিত ব্যারিস্টার তারেক চৌধুরী। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি তারেক, ভালো আছেন? আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আর এই সময়ে ভালো থাকা এবং বেঁচে থাকা দুইটাই আল্লাহর অশেষ রহমত, সবসময় রহমত, এখন আরো বেশি রহমত, কারণ করোনা ভাইরাসের সময়ও আমরা সুস্থ আছি, জীবিত আছি। এর চেয়ে বড় রহমত আর কি হতে পারে। ধন্যবাদ। তো তারেক সাহেব, আমরা জানি যে আপনি সবসময় আমাদের কমিউনিটিকে, আপনার ব্যবসায়িক পাশাপাশি আপনি কমিউনিটিকে সেবা দিয়ে যাচ্ছেন। আপনাকে আমরা অনেকে বলেন যে তারেক ভাই হচ্ছেন আমাদের 24 আওয়ার কমিউনিটি সেবক বা সার্ভিস দিয়ে যাচ্ছেন, এবং আপনি আপনার ব্যক্তিগত পেজ থেকে প্রত্যেক দিনে আপডেট দিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন চ্যানেলে আপনার কাছে কৃতজ্ঞ। আপনি যে সময় ডাক প্রয়োজন অনুসারে আপনার সময় সময় আপনি কমিউনিটির বিভিন্ন ইস্যুতে কমিউনিটিকে সেবা দিয়ে যাচ্ছেন। তো আমরা আজকে আপনাকে আরটিএন বাংলা টিভির পক্ষ থেকে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের যে মূল বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে আমরা জানি বর্তমান সময়ে এই কোভিড-19 আমাদের সারা অর্থনীতিকে, সারা বিশ্বের তছনছ করে ফেলেছে। সেখানে আমরা ব্রিটেনে ব্রিটিশ বাংলাদেশি যারা রয়েছি, আমাদেরও বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত হয়েছি। আমাদের অনেক ইলিগেল ওয়ার্কার যারা রয়েছেন, এদেশে বসবাস করছেন, তাদেরও বিভিন্ন সমস্যার দিনাতিপাত করছেন। সে তার পাশাপাশিও মানুষ আশার আলো দেখতে চায়। তো আমি আপনাদের কাছে যেটা বর্তমানে আমাদের কমিউনিটি দীর্ঘদিন থেকে যেটি বহুল প্রত্যাশিত একটি প্রশ্ন, যেটা হচ্ছে রেস্টুরেন্ট। আমরা জানি আমাদের ব্রিটেনে প্রায় 3.5 লক্ষ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা কারি ইন্ডাস্ট্রিতে জড়িত রয়েছেন। তো সেক্ষেত্রে ওয়ার্ক পারমিটের জন্য বিভিন্ন কারি সংগঠনগুলো তারা সরকারকে বিভিন্ন সময় লবিং করে যাচ্ছে, চাপ প্রয়োগ করছে। ওয়ার্ক পারমিটের যে শিডিউল রয়েছে সেখান থেকে শিথিল করার জন্য, রেস্টুরেন্টকে শেফ এবং তান্দুরি শেফ আনার জন্য ওয়ার্ক পারমিট সহজ করার শর্তে। তো আমরা দীর্ঘ কয়েকদিন আগে দেখলাম যে বিন্ডালুস ভিসা নামে একটা ভিসা ইউকে গভর্নমেন্ট শুরু করতে যাচ্ছে। তো সে সংক্রান্ত বিষয়ে আপনার বর্তমান অভিজ্ঞতা এবং কতটুকু যুক্তিসঙ্গত সেই ভিসা সম্পর্কে আপনার যদি অভিমত আপনি আমাদের দর্শকদের তুলে ধরেন। ধন্যবাদ। আসলে একটা রং কনসেপশন অনেকের থাকে, অনেকেই মনে করেন যে ওয়ার্ক পারমিট মনে হয় বন্ধ হয়ে গেছে বা ওয়ার্ক পারমিট নাই। ওয়ার্ক পারমিট যখন থেকে চালু হয়েছে, নাম হয়তো পরিবর্তন হয়ে টিয়ার 2 হয়েছে, কিন্তু ওয়ার্ক পারমিট কোনো সময় বন্ধ হয় নাই। কিছু শর্ত যেটা হয়েছে সাম্প্রতিক সময়ে, যে টেকওয়ে থেকে কোনো বাইরের ওয়ার্কার নিয়ে মানে এখানে আনা যেত না, কিন্তু এখন যেটা করেছে যে বাইরে থেকেও মানে অর্থাৎ টেকওয়ে থেকেও টেকওয়ের লোক বাইরে থেকে আনা যায়। এটাকেই অনেকেই বলছেন বেন্ডারু ভিসা। কিন্তু এখানে আসলে একটা জিনিস হতে পারে যে সরকার যেহেতু এমনিতেই আমরা যেটা অনেকেই বুঝি আর কি, ওয়ার্ক পারমিট বলতে যেটা অনেকের কাছে মনে হয় যে সহজ শর্তে দেয় কিনা, সেক্টর বেস স্কিমের মাধ্যমে অনেকেই সেক্টর বেস স্কিমের মাধ্যমে অনেকে আসছেন 1 বছর ভিসায়, লেস স্কিল তারা আসছেন, স্বল্প দক্ষ একদম নন স্কিল হিসাবেই মনে করেন অনেকেই আসছে, সেক্টর বেস স্কিমের স্কিল লোকজন আসছেন। সুতরাং এই ধরনের 1 বছরের সহজ শর্তে কোনো ভিসা দেয় কিনা এটা অনেকেরই আশা দীর্ঘদিন যাবৎ। আর সাম্প্রতিক সময়ে, যদিও আমি স্ক্যাটারলি বলছি, সাম্প্রতিক সময়ে যেটা হয়েছে যে মানুষের বিশেষ করে এখানে ইউরোপিয়ান ইউনিয়ন মানে ব্রিটেন থেকে বের হয়ে যাওয়ায়
এখানে বিভিন্ন সেক্টরে লোকজনের অভাব রয়েছে, দক্ষ লোকের অভাব রয়েছে। অনেকেই আশা করতেন এবং করছিলেন যে যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন বের হয়ে গেছে, আমরা 31 ডিসেম্বর ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমাদের সম্পর্ক একেবারেই ছিন্ন হয়ে যাবে, এই সেন্সে যে ফ্রি মুভমেন্টটা বন্ধ হয়ে যাবে। এখন পর্যন্ত ফ্রি মুভমেন্টটা আছে। সুতরাং অনেকেই আশা করতেছেন এবং ধারণা করতেছেন যে যদি ফ্রি মুভমেন্ট বন্ধ হয়ে গেলে শুধুমাত্র রেস্টুরেন্ট সেক্টর ছাড়া অন্যান্য সেক্টরে একটা শর্টেজ দেখা দেবে। অলরেডি ফ্রুট পিকিং যে সেক্টরটা রয়েছে সেই সেক্টরে আপনার অভাব এই বছরই পরিলক্ষিত হয়েছে। আপনি জানে আশ্চর্য হবে, ফ্রুট পিকিং এর জন্য থেকে প্লেন চার্টার করে লোকজন নিয়ে আসতে হয়েছে। এইবার অনেক জায়গায় একটা ভোগান্তির শিকার হয়েছে। তো ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে যেটা হবে এবারে তেমন না, এখানে 30,000 ছিল, 25,600 মতো যে বেতন ভাতা দিয়ে করেছে। স্কিলড হলে পরে আসতে পারবে। যেটা হয় এখন মানে যেটা ওয়ার্ক পারমিট ছাড়াও যেটা সবচেয়ে বেশি ইজি করেছে যেটা হচ্ছে যে যারা এনএইচএস এ কাজ করে বা করবে তারা ওয়ার্ক পারমিটের মাধ্যমে ফাস্ট ট্র্যাক তারা চলে আসতে পারবে, যেটা আগে এনএইচএস এর মাধ্যমে আসতে পারবে, যেটা আগে কঠিন ছিল। ফাস্ট ট্র্যাক ছিল, মানে ফাস্ট ট্র্যাক ছিল না, তারা আগে বিশেষ করে নরমালি ফিস দিতে হতো। সুতরাং এনএইচএস এর জন্য সুবিধা হয়েছে, কিন্তু রেস্টুরেন্ট সেক্টরের জন্য কোনো সুবিধা হয় নাই। সবচেয়ে বেশি যেটা হয়েছে এবার আমরা আশাহত দুইটা জিনিস আমরা সকলেই আশাহত হয়েছি, যে একটা হচ্ছে অবৈধ অনেক লোকজন রয়েছে বিভিন্ন সেক্টরে কাজ করে। রেস্টুরেন্ট সেক্টরটা বিশাল। আমরা একটা ফোন কল দর্শক লাইনে রয়েছে, আমরা একটা কল নিয়ে নেই। শিওর। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনি আপনার নাম বলেন এবং প্রশ্ন করেন। ওয়ালাইকুম সালাম। ভাই আমি আমার নাম সিরাজুল ইসলাম। আমি ইতালিতে 5 বছর আগে বিদেশে ইংল্যান্ডে। তো এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন চাইছি যে আমার বাড়িতে আমার মা বাবা আছে বৃদ্ধ, এবং আমার দুইটা বোন আছে। আমার মা বাবা এবং আমার বোন দুইটারে আমি আনতে পারবো না, কোনো লাইন আসেনি, আমার এই কোনো সুবিধা আছে। ধন্যবাদ। আপনার আর কোনো প্রশ্ন আছে? এবং মা বাপ যদি না আনতে পারি, আমার বোন দুইটারে আনতে পারবো। আমার মা বাপ কিন্তু অনেক বৃদ্ধ অসুস্থ, তো এখন যাই হোক যে আপনার প্রশ্ন আমাদের ব্যারিস্টার সাহেব উত্তর দিবেন। আপনি আমাদের প্রোগ্রাম দেখতে থাকেন, আমাদের সম্মানিত ব্যারিস্টার সাহেব আপনার প্রশ্ন জবাব দেন। আপনি আজকে আমাদের প্রোগ্রাম দেখতে থাকেন। ধন্যবাদ। যেটা হয়েছে আপনার আনার প্রভিশন আছে, কিন্তু আপনার ডিপেন্ডেন্ট হতে হবে। ডিপেন্ডেন্সি যদি দেখা যায়, আপনি প্রমাণ করতে পারেন যে আপনার বাবা মা আপনার ডিপেন্ডেন্ট ইউরোপিয়ান সিটিজেন হিসেবে, অথবা বোন ডিপেন্ডেন্ট, সেই হিসাবে আপনি আনতে পারবেন। এখন হুট করে যদি কোনো কিছু টাকাও দিলেন না, দেশে যান না 5 বছর, কোনো ধরনের ডিপেন্ডেন্সির প্রমাণ দেখাতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার আনা কষ্ট হবে। সেই জন্য যেটা হয় আপনার প্রশ্নের দুটো অংশ। একটা অংশ হচ্ছে আপনি আনতে পারবেন কিনা, উত্তর হচ্ছে এটা ডিপেন্ড করে আপনি তাদেরকে আপনার ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল দেখাতে পারেন কিনা। দ্বিতীয় হচ্ছে যদি কাগজপত্র থাকে এখনই করতে পারবেন, আর এখন যদি নাও থাকে, আপনার এখন হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস আছে, ডিসেম্বরেও করতে পারবেন অ্যাপ্লাই। সুতরাং অ্যাটলিস্ট এই কয়েক মাস যদি ডিপেন্ডেন্সি দেখান, আপিল রাইট দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আপনার এই একটা সম্ভাবনা থাকে, কিন্তু ব্যয়ের হয়ে গেলে সেই সম্ভাবনাটা শূন্য হয়ে যায়। সুতরাং আপনার ইচ্ছা থাকলে, যেটা হয় ব্রিটিশ সিটিজেনের যারা সেটেলড, মানে মাথা পিতা আনা খুবই কঠিন, ফাইন্যান্সিয়ালি কঠিন, এবং অনেক টাকা ফিজ। আপনার এখানে কোনো ফিজই লাগবে না। আপনি যখন আপনার মা বাবা জন্য অ্যাপ্লাই করবেন, ব্রিটিশ অ্যাপ্লাই করলে মনে হয় 3400 পাউন্ডের মতো লাগে শুধুমাত্র হোম অফিসের ফিজ। তারপরে লয়ার ধরলে লয়ার ফিজ 5-6,000 পাউন্ড নিয়ে টান দেয় শুধুমাত্র ব্রিটিশ সিটিজেন হিসেবে। সুতরাং আপনার যদি সুযোগ থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি কোনো লয়ার সঙ্গে যোগাযোগ করলে লয়ার আপনাকে হেল্প করতে পারে। আপনার ডিপেন্ডেন্সি থাকতে হবে
এবং ডিপেন্ডেন্সি যে কোনো সময় থেকে স্টার্ট হতে পারে। যদি মনে করেন আপনি এতদিন যাবত আপনাকে হেল্প করতেছেন, কিন্তু আপনার এই হেল্প করতেছেন কিন্তু প্রুফ নাই, এখন সেই প্রুফটা রাখা শুরু করেন। আপনারা ডিসেম্বরে অ্যাপ্লাই করেন, নভেম্বরে অ্যাপ্লাই করেন। তখন যদি নাও দেয়, কোর্টে গিয়ে বলবেন যে আমার আম্মাকে দীর্ঘদিন যাবত লুক আফটার করি, টাকা ভাই বন্ধু যখন যায় দেশে তখন দিয়ে দেই, এটা সেটা দেই, কিন্তু যেহেতু কোনো প্রুফ ছিল না, এখন কিছু প্রুফ রাখছি, আমি করছি। সুতরাং সেই হিসাবে আপনি যদি এরকম থাকে, আমি বলছি না আপনি মিথ্যা কথা বলেন, আপনি সত্য। অনেক সময় দেখা যায় আপনার মা বাবা ডিপেন্ডেন্ট, আমাদের অনেকেরই মা বাবা ডিপেন্ডেন্ট, দেশে টাকা পাঠাতে হয়, ভাই বন্ধু যে যায় যখন যায় সেভাবে পাঠিয়ে দিই। আপনার হয়তো প্রুফ নাই, প্রুফগুলি কালেক্ট করেন বা প্রুফগুলি এখন থেকে রাখেন, ডিসেম্বরে অ্যাপ্লাই করেন, হয়তো একটা ব্যবস্থা হবে। এছাড়া ডিপেন্ডেন্সি ভাই বোনের ব্যাপারে যেগুলি আছে, তবে এরকম না যে ফুল ফ্যামিলি তুলে দিলাম, এরকম হবে না। হ্যাঁ, সুতরাং আপনি একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। সুযোগ আছে, আইন আছে, আপনি চেষ্টা করার জন্য সময়ও আছে। সুতরাং মানে আপনি ডিসিশন আপনি নেবেন, বাকিটা আল্লাহর রহমত। ধন্যবাদ। আমাদের আরেকজন কলার লাইনে আছে। আসসালামু আলাইকুম কলার। জি, আপনার নাম বলেন এবং সরাসরি আপনার প্রশ্ন করেন আমাদের। আমি বলছি সেন্টার থেকে। জি বলেন ভাইয়া, আপনার প্রশ্ন করেন। জি, আমার প্রশ্ন হলো, আমি ইউরোপিয়ান ইউনিয়নের থেকে আসছি 2016-তে। তো এখন আমি চাচ্ছি আমার ভাইকে আনার জন্য। আমার ভাইয়ের বয়স 48। আর কি সম্ভব নেই? আমি বেনিফিটেও আছি, এটা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। আপনি আমাদের প্রোগ্রাম দেখতে থাকেন। আমাদের সম্মানিত অতিথি আজকে আপনার প্রশ্নের জবাব দেবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আপনি বলছেন আপনি বেনিফিটে আছেন। বেনিফিটে থাকলে যেটা হয়, সেকেন্ড, বেনিফিটে থাকলে যেটা হয়, আপনার এই একটা আইন আছে এখানে, আপনি টিটি রাইট এক্সারসাইজ করতে হবে। আপনি টিটি রাইট এক্সারসাইজ করতেছেন না, সুতরাং এটা আপনার জন্য কঠিন হবে, কাজে থাকতে হবে। এমনকি দেখা যায় অ্যাপ্লাই করার পরে যদি দেখা যায় যে বেনিফিটের পরিমাণ ইনকামের চেয়ে বেশি, তখনও তারা কিন্তু রিফিউজ করে দেয়। এবং এখন যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন থেকে মানে একটু মানে বের হয়ে যাচ্ছে, তারা হয়তো কঠোর ভাবে দেখবে, কিন্তু আমাদের সুযোগ আছে, অ্যাপ্লাই করে দেখতে পারেন, কিন্তু সফল হওয়াটা খুবই কঠিন। ধন্যবাদ। আমাদের আরেকজন কলার লাইনে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। জি, আপনার নাম বলেন এবং আপনার এই প্রশ্ন। আমার আখতার হোসেন ভাই। আমি বেসরকারি একটা প্রশ্ন হইলে, আমি চাইছিলাম আমার 10 বছর আমি জানুয়ারির এন্ডে 27 তারিখ আমি অ্যাপ্লাই করছি। আমি ইন্ডিপেন্ডেন্ট জীবন লাগে আমার ওয়ার্ক পারমিট সব আছে 20 আওয়ার্স বাদ। জানুয়ারির 27 তারিখ আমি ইন্ডিপেন্ডেন্ট জীবন লাগে আইএলএল লাগে অ্যাপ্লাই করছি। এর ভিতরে আমার কিছু জানাইছে না। ওখানে কিতা করা লাগে কিছু। জানুয়ারি 27 তারিখে যদি জানুয়ারি 27 তারিখে যদি অ্যাপ্লাই করেন, নরমালি উত্তর দেওয়ার কথা, যেহেতু কোভিড সিচুয়েশনে গত 4 মাস যাবত এমনিতেই অফিস 4-5 মাস বন্ধ ছিল, সুতরাং একটু স্লো হবে। একটা রিমাইন্ডার দিতে পারেন, কিন্তু এটা চিন্তিত হওয়ার কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, এটা এখন স্বাভাবিক। অনেক সময় দেরি হয়, আর এখন তো করোনা ভাইরাসের 4 মাস, সুতরাং আপনার হিসাবের মধ্যে থেকে জানুয়ারি যদি হয়, নর্মাল যদি জুনে পাওয়ার কথা, আরো 4-5 মাস বাদ দিলে নভেম্বরে মানে হয়তো ডিসিশন পাবেন। সুতরাং দেরি হয় নাই, মানে নর্মাল টাইম অনুযায়ী দেরি হয় নাই, যে কোনো সময় দিয়ে দিতে পারে। অথবা যদি আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে বলবো বর্তমানে যেভাবে চলছে জানুয়ারি আগামী ডিসেম্বর পর্যন্ত যদি না দেয়, তাহলে আমার কাছে মনে হবে দেরি। কিন্তু অক্টোবর নভেম্বরটা দেরি হচ্ছে না, আপনার জন্য দেরি হচ্ছে, কিন্তু সিস্টেম আমরা দেখতে পাচ্ছি 5 মাস পর যাওয়ার বন্ধ। সুতরাং যেটা নর্মালি 6 মাসে দেয়, তাহলে 6 মাসের থেকে 5 মাস বাদ দিলে যোগ করলে 11 মাস হয়। সুতরাং আমাদেরকে আপনাকে ওয়েট করতে হবে। একটা রিমাইন্ডার দিতে পারেন তারা কি উত্তর দেয়। জি, আমাদের আরেকজন কলার লাইনে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জি, আপনার দর্শক আপনার নাম বলেন এবং আপনার প্রশ্ন করেন। আমার নাম মুতালিব। জি বলেন প্লিজ। মুতালিব কইরাম, তারেক নুরানি তারেক ভাই না? জি ভাইয়া, তারেক ভাই আপনার প্রশ্ন শুনতেছেন। ব্যারিস্টার তারেক ভাই আপনার। আমার একটা কোয়েশ্চন, প্রশ্ন হচ্ছে যে যারা
স্টুডেন্ট ভিসায় অবশ্য আইরা 1 বছরের জি এবং 2 ইয়ার্স তারা ওয়ার্ক পারমিট থাকবো। আমি জানছি যে সাইন তারা দেশ চাকরি করিয়া ওয়াইফ আনতে পারো বা ওই বছরের মাঝে তারা আবার যদি না করেন গিয়া আমার দেশে গিয়া চাকরি করিয়া ওয়াইফ আনতে পারবা। কেউ তাই যদি কেউ চান যে ও দেশ কোনো কেউ চাকরি করতা বা যদি কাগজ ছাড়াও কোনো মেয়ের চাকরি করতে চাই এগুলা হইব বা এগুলা বেশি কোনো আনসার হইব নি থাকতে পারবেন ইয়া পাতানটা সেট আপ করতে পারবেন কারণ যেহেতু 3 বছরের বিষয় আইব আর 3 বছর পরে তাই যারা কোন এক্সটেনশন করতে পারবেন না পারতে ধন্যবাদ। আপনি আমাদের প্রোগ্রাম দেখতে থাকেন, ইনশাআল্লাহ আমাদের সম্মানিত ব্যারিস্টার সাহেব আপনার কথা জানাবেন। জি কোয়েশ্চন হচ্ছে যদি সাইন বলেন। যদি সাইন চান কোন বিজনেস করতে চাই স্টুডেন্ট ভিসা দেন আইবা তাই যদি কোন বিজনেস করতে চাই প্রদেশ ফার্মার বিজনেস করতে। জি, উনার দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যদি কেউ এখানে এসে বিয়ে করতে চান অথবা দেশে বিয়ে করে উনার ওয়াইফ আনতে পারবেন কিনা, এবং 2 নম্বর প্রশ্ন হচ্ছে উনি এখানে ব্যবসা বাণিজ্য করতে পারবেন কিনা। 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, কোনো ব্যবসা করতে পারবেন না। নো, এখানে কিন্তু ইফ বাট কোনো কিছু নাই। 100% উত্তর, স্টুডেন্ট ব্যবসা করতে পারবেন না। সুতরাং এটার মধ্যে কোনো মানে কোনো ধরনের 100% মানে ব্যবসা করতে পারবেন না স্টুডেন্ট। দ্বিতীয়ত হচ্ছে ওয়াইফের ব্যাপারে উনি যেটা বলছেন, ওয়াইফ আনতে পারবেন। এখানে বলছেন এইখানে যদি বিয়ে করেন ইলিগেল কেউ, সেই ক্ষেত্রে একটা প্রবলেম আছে। উনি নিজে করতে পারবেন, বিয়ের জন্য বৈধ হলেও এখানে যারা ইমিগ্রেশন কন্ট্রোলে রয়েছে তাদের জন্য রেজিস্ট্রি অ্যাপ্লাই করলে, আগে যেটা ছিল স্টুডেন্টরা নিজেরা অ্যাপ্লাই করতো, এখন রেজিস্ট্রি অফিস অ্যাপ্লাই করে, যার কারণে এখন এই সময় লাগবে। প্লাস যিনি ইলিগেল তার জন্য এটা একটু বেশ কঠিন হয়ে যাবে যে এই উনি যখন অ্যাপ্লাই করবেন, তারপর কোনো ভিসা না থাকলে অনেক সময় তারা অ্যারেস্ট করে ফেলে, অনেক ধরনের ঝামেলা করে আর কি। সুতরাং সেই জন্য এই যদি থাকেন এখানে বিয়ে করতে পারবেন, এখানে ব্রিটিশ নাগরিককেও বিয়ে করতে পারবেন। অবৈধ কাউকে বিয়ে করতে হলে সেই ক্ষেত্রে ওই যিনি অবৈধ তার জন্য একটু প্রবলেম হবে আর কি। তারপরেও আমি যেটা বলছি, আপনারা মানে কেউ যদি আসে করতে পারবেন। অনেকেই যেটা করে আর কি, যেটা আমি বলতে চাচ্ছি যে অনেকেই এখানে ইলিগেল আছে, বাংলাদেশ থেকে স্টুডেন্ট বিয়ে করে উনি আসে প্ল্যান করে, এটা জটিল ব্যাপার। সুতরাং সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে যে কোনো সিদ্ধান্ত সাবধানে নেবেন। হ্যাঁ, হুট করে করলে আইন একটা থাকে, বাস্তবতা অনেক জিনিস, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সেই জন্য আমি বলবো যে আপনারা এই স্টুডেন্ট মানে বিয়ের প্ল্যানটা পরে করবেন, এখানে আসার পরে অ্যাডভান্স প্ল্যান করে কোনো কিছু করলে দেখা হলে প্ল্যানে গন্ডগোল লেগে যায়। আশা করি বুঝতে পেরেছেন। অনেকেই ইলিগেল বাংলাদেশ থেকে ছাত্র প্রেমিকাকে আনেন, তারপরে এই প্রেমিকাকে বিয়ে করেন, এটা একটু কঠিন পথ আর কি। জি ব্যারিস্টার সাহেব, আমি একটা জিনিস, আরেকটা প্রশ্ন আমাদের কাছে আসছে, যেটা আমরা দীর্ঘদিন থেকে দেখলাম যে লেবার গভর্নমেন্ট ক্ষমতাশালী যখন ছিলেন, উনারা একটা প্ল্যান নিয়ে এসেছিলেন যে এদেশের একটা স্মার্ট আইডি কার্ড তৈরি করার জন্য একটা বিল উত্থাপন করে তারা দেখে গেছিলেন। কিন্তু যখন দেখলাম টুরি গভর্নমেন্ট এসে সেটাকে বাতিল করে, এটা বিভিন্ন আইনি জটিলতা দেখিয়ে ওরা এটা ক্যান্সেল করলেন। আবার বরিস জনসন সেটাকে আবার নতুন করে সম্মানিত দর্শক, আমরা আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে আমাদের সম্মানিত অতিথিকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা আশা করব উনি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আবার যুক্ত হবেন। আপনারা আমাদের এই প্রোগ্রাম দেখতে থাকেন এবং আপনারা
আমাদের প্রোগ্রাম শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন, সেটা আমরা প্রত্যাশা করছি। আমরা যে কথা বলছিলাম, আমাদের সম্মানিত কয়েকজন দর্শকদের কলার দা প্রশ্ন করেছিলেন যে এদেশের স্টুডেন্ট যারা আছেন তারা এসে এখানে যে জি, সালাম আলাইকুম তারেক ভাই, আমরা আপনাকে হারিয়ে ফেলেছিলাম। জি, শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আমার একজন দর্শক লাইনে আছেন, আমরা কল নিয়ে নেই। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন তো আপনারা? জি, আলহামদুলিল্লাহ। জি, আপনার নাম বলেন এবং আপনার প্রশ্ন। জি জি, সুন্দর প্রোগ্রাম করতেছেন, ধন্যবাদ আপনাদেরকে। তো আমার একটা প্রশ্ন আর কি, এই শুনতে পাচ্ছেন তো? জি, শোনা যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে 99 এর একটা কেস, হিউম্যান রাইটসের কেস, একটা কেস আর কি, এটা রিফিউজ হওয়ার পরে 2005 আরেকটা 2005 না, 2009 আর কি একটা মানে রাজনৈতিক কেস রিফিউজ হয়েছে। এই লোকটা মানে এই লোকের অবস্থাটা কি হবে বর্তমানে আর কি? প্রশ্নটা বুঝতে পারেন নাই? আপনার প্রশ্নটা আবার একটু ক্লিয়ার করেন, শোনা যাচ্ছে না। মানে একটা হিউম্যান রাইটসের কেস 99 এ হচ্ছিল আর কি। জি, 99 হিউম্যান রাইটসের কেস, এবং 2009 লোকই একটা এই রাজনৈতিক কেস পলিটিক্যাল কেস। পলিটিক্যাল কেস রিফিউজ হয়েছে দুটা কেসই। এখন 2009 রিফিউজ হয়েছে, এরপরে আর বুঝতেছি না। এতক্ষণ বলতেছেন বারবার ঘুরে ফিরে, রিফিউজ হওয়ার পরে কি হয়েছে? 2009 এর পরে তো হয়ে গেছে 11 বছর। তার মানে উনি যখন 2019 এ কেস করার পর রিফিউজ হয়েছে, উনি আবার 2009 এসে আবার পলিটিক্যাল শেল্টার নিয়ে উনি কেস করেছিল, সেটাও আবার রিফিউজ হয়েছে। বর্তমানে ওনার অবস্থা, উনি কি করতে পারবেন সেটা? এখন তো আপনার কথা অনুযায়ী 11 বছর হয়েছে না 19 এ করছেন? 2 বছর হয়েছে, 1 বছর হয়েছে। 99 কেস করছে তো 20 বছর তো হয়ে গেছে। উনার 20 বছর টোটালি হয়ে গেছে। 2007 এ হয়েছিল উনি। আপনি ফার্দার সাবমিশন দিলে পরে হোম অফিস আপনার এটা গ্রান্ট করতে পারে, অথবা আপনি 20 বছরের গ্রাউন্ডসে অ্যাপ্লাই করতে পারবেন, দুটোই করতে পারবেন। সুতরাং 20 বছর গ্রাউন্ডসে খালি অ্যাপ্লাই করলে হয় না, প্রমাণ দেখাইতে হয় যে 20 বছরে আপনার কাগজপত্র সবকিছু ঠিক আছে, মানে 20 বছরে আপনাকে কানেক্ট করে, এটা দেখাইতে হবে। ঠিক আছে, আপনি ফার্দার সাবমিশন করবেন অথবা ফ্রেশ অ্যাপ্লাই করবেন, এবং 20 বছরের প্রুফ দেখাতে হবে। হয়তো 20 বছর হয়ে যায়, তাইলে ইনশাআল্লাহ ব্যবস্থা একটা হবে। জি, তো আমি আপনাদের যে প্রশ্নটা ছিল, যে আমরা দেখেছিলাম যে লেবার গভর্নমেন্ট একটি বিল পাস করা হয়েছিল সংসদে, যে স্মার্ট আইডি কার্ডের জন্য এদেশের। তো সেটা আবার টুরি গভর্নমেন্ট এসে এটাকে বাতিল করা হলো। আবার বরিস জনসন এটাকে আবার নতুন করে পুনরাবৃত্তি করতে যাচ্ছেন। তো সেদিক থেকে আপনার মূল্যায়ন যদি আপনি। ধন্যবাদ। এটা হচ্ছে আসলে এটা আগের থেকে একটু পার্থক্য আছে। আগে যেটা করতে যাচ্ছিল সেটা হচ্ছে যে তারা আইডি কার্ড করতে চাচ্ছিল। এখন যেটা ক্রিয়েট করতে চাচ্ছে সরকার, যে এটা অনলাইন আইডি কার্ড, এমনিতে দিবে বা এরকম না। এবং তারা বলতেছে যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন কাজে তারা সুবিধা করতে পারতেছে না। বিশেষ করে সরকার বলছে যে আপনার ফার্লো পেমেন্ট দিছে, সেলফ এমপ্লয়েড যারা, তারা একটা স্কিমে তাদের পয়সা দিয়েছে, তাদের 2.6 মিলিয়ন মানুষের অর্ধেকেরই আইডি ভালো করে এস্টাবলিশ করতে পারে নাই। একজনের আরেকজনের জন্য বলছে যে নিজে নিজে অ্যাপ্লাই করার জন্য। তারা বলছে এটা যদি অনলাইন হয়, তাহলে বিশেষ করে যে কোনো ধরনের কাজে করে পাব, মানে যেসব বারে ড্রিঙ্কের বয়স যারা তাদের 18 হতে হয় সেটা চেক করতে পারবে, নিউ জিপি রেজিস্ট্রেশন করতে পারবে। এবং এটার একটা হচ্ছে, আগে যেটা ছিল সবাই ছিল এরকম, এখন শুধুমাত্র যেটা বলতেছে তারা অনলাইনে শুধুমাত্র এই ব্রিটিশ সিটিজেনদের জন্য করবে। এটা অলরেডি প্রস্তাবনা আসছে, বলছে এটাতে সুবিধা হবে অনেকগুলা। তারা বলছে এই করতে, এই নির্ণয় করতে কোনো পাবে বা বারে, এটা অনলাইন একটা আইডি থাকবে, সবকিছু জানা যাবে। প্লাস বলতেছে জিপি এখানে রেজিস্টার করার জন্য, দোকানে টেবক বিক্রি করার জন্য,
প্লাস যেটা তারা মূল বিষয় হচ্ছে যে করোনা ভাইরাস মানে কারণে অনেক ক্ষেত্রে মানুষের আইডি এস্টাবলিশ করা কঠিন হয়ে গেছে, সেই জন্য করা। যদিও এখন পর্যন্ত এটা সরকার মানে প্ল্যান করতেছে, এখন প্রকাশ্যে ঘোষণা দেয় নাই, যার কারণে যেটা হয়েছে যে এখন পর্যন্ত এটা নিয়ে বিরোধিতা আসে নাই, কিন্তু অলরেডি আইডির বিরোধিতা আসছে বিভিন্ন সময়। আপনারা জানেন তারা বলতেছে মানুষ নিরুৎসাহিত হবে, এমনিতেই মানুষের এই যে ভোট বা অন্যান্য ক্ষেত্রে চলতেছে, মানুষের ড্রাইভিং লাইসেন্স আছে আইডি হিসাবে, অনেকে বলতেছে পাসপোর্ট আছে আইডি হিসাবে, কিন্তু এর বিপরীতে যে যুক্তি সেটা হচ্ছে যে মানুষের মানে ব্যক্তিগত ডাটা যে কোনো জায়গায় চলে যাবে, পুলিশ ফোর্স বা অন্যান্য তারা মিস ইউজ করতে পারে, মানুষের প্রাইভেসি নষ্ট হবে। এইসবগুলো যেটা সবসময় আসছে, এইবারও আসবে, চলতেছে। কিন্তু সরকারের হচ্ছে কি অনেক মানুষের ব্রিটিশ সিটিজেন আছে, অনেকের পাসপোর্ট নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, তাদের আইডি কিভাবে এস্টাবলিশ করবে? যদিও এটা একটা খুবই প্রিলিমিনারি স্টেজে, কিন্তু সরকার যেহেতু বলতেছে এখন সুবিধাজনক অবস্থানে আছে, কোনো বিরোধিতা নাই, তাদের একচ্ছত্র অধিপতি, সুতরাং সেই ক্ষেত্রে মানে একচ্ছত্র আধিপত্য, সুতরাং সেই ক্ষেত্রে সরকার হয়তো এটা এগেলে বিরুদ্ধে আসবে। আমার ব্যক্তিগত অভিমত যে মানুষের প্রাইভেসি যাতে নষ্ট না হয় এবং এটা মিস ইউজ যাতে না হয়, সেটা সেই দিকে খেয়াল করা দরকার। কারণ এভরি মুভমেন্ট অলরেডি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় পুলিশ কর্তৃক বিশেষ করে ফেস ক্যামেরায় ফেস দেখে মানুষের আইডি মানে এস্টাবলিশ করে, বা বিভিন্ন ধরনের গুগলের মাধ্যমে মানুষ কোথায় মুভমেন্ট করতেছে সেগুলি জানতেছে, মোবাইলে সবকিছুর জন্য। সুতরাং এইসব ব্যাপারে সরকার মানুষ সব বিরোধিতা করে আসছে, এবং আমিও চাই যে মানুষ এটলিস্ট আমি কোথায় থাকছি, কোথায় গেলাম, কি করলাম না করলাম সব ঠিক আছে, আমি যদি অপরাধে জড়িয়ে পড়ি আমার শাস্তি হোক, এটা আমি চাই, কিন্তু আমি একজন স্বাভাবিক নাগরিক হিসাবে আমি কোথায় গেলাম, কি করলাম না করলাম সবকিছু যদি সরকারের কাছে থাকে এবং একটা আমার সিম কার্ড নিয়ে নিলেই যদি সবকিছু জেনে যায়, তাহলে তো আমার ব্যক্তিগত কোনো জিনিস থাকলো না। সেই জন্য সিকিউরিটি সিকিউরিটি তো পার্সোনাল সিকিউরিটি তো ব্রিচ হবেই। সুতরাং এই ক্ষেত্রে মানে আমার অভিমত হচ্ছে যদি কিছু হয় এটলিস্ট মিসইউজ যাতে না হয় এবং সকলের কাছে গ্রহণযোগ্য একটা যাতে কোনো ধরনের কোনো কিছু করা হয়। আর এতদিন যাবত যেহেতু চলে আসছে, হুট করে সকলের জন্য আইডি এস্টাবলিশ করা, এবং বিশেষ করে এতে এই আইডি যদি একবার হয়ে যায় এস্টাবলিশ সকলের জন্য, সকল ক্ষেত্রে ইউজ বাড়বে, তখন মানুষ নিরুৎসাহিত হবে, কোনো সার্ভিস নিতে গেলেই বলবে যে আমার আইডি আমার ডিটেলস কেন দিব। এখনই আপনি যদি যে কেউ আপনার আইডি চায়, আমরা একটু রিল্যাক্টেড থাকি, অ্যাটলিস্ট কেন আমার আইডি কেন দিব। কোনো সময় দেখা যায় যে আমরা এখন এই যে যখনই কেন বিশেষ করে কারো পাসপোর্ট বা এখন কিন্তু পাসপোর্ট ডিটেলস দিতে হয়, কিন্তু এই যে দেখেন আমরা নিজেরাও করি, লিগ্যাল সার্ভিস দেই, যখনই কারো পাসপোর্ট সহ কোনো কাগজ দিতে বলি লোকটা বিপদে পড়ে যায়, কেউ কোনো ধরনের হেল্প করতে চায় না, কারণ তার ডিটেলস দিতে হয় পাসপোর্টের। সুতরাং সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যালেন্স রাখতে হবে, প্রাইভেসি প্লাস রাষ্ট্রের যে সিকিউরিটি এটা এনশিওর করার জন্য দুটো একটা ব্যালেন্স থাকতে হবে। একটার জন্য আর একটা রাইট, সিকিউরিটির জন্য মানুষের প্রাইভেসিটা ব্রিচ করা যাবে না, ইনফ্রিঞ্জমেন্ট করা যাবে না, এটা মানুষের মৌলিক অধিকার। ধন্যবাদ। আমাদের সাথে লাইনে খোলা রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি 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 আপনি বলেন। কি বলেন শুনতে? এখন আমি আছি, আমার একটা বোনের আপনার প্রশ্নটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, আপনি আবার প্রশ্নটা রিপিট করেন প্লিজ। আমরা সম্ভবত দর্শককে হারিয়ে ফেলেছি, আপনি আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ, আমরা আশা করি। জি, তো আমাদের কাছে আরেকটা প্রশ্ন আসছে যে একজন যাচ্ছেন, উনি এখানে 10 বছর থেকে 10 ইয়ার্স রাইটে উনি ওয়ার্ক পারমিটে পেয়েছেন, উনি 2.5 বছর করে 2 বার উনি ভিসা পেয়েছেন। তো উনি ওনার
ওয়াইফের জন্য উনি অ্যাপ্লাই করেছিলেন, উনি রিফিউজ হয়েছে। তো এমত অবস্থায় যদি উনার ওয়াইফকে আবার স্টুডেন্ট ভিসায় উনি আনতে চান, তাহলে তার করণীয়টা কি? উনি জানতে চাচ্ছেন। উনি স্টুডেন্ট ভিসায় কাকে আনবেন? উনার ওয়াইফকে নিয়ে আসবেন পাউস হিসেবে। হাজবেন্ড এই দেশে থাকেন, উনি ওখানে 10 বছরের রাইটে উনি আছেন নাকি 10 ইয়ার্স রোটে। উনি 5 বছর, 2.5 বছর, 5 বছর, 10 বছর, 5 বছরের উনার কাছে ভিসা আছে। উনি এমত অবস্থায় অ্যাপ্লিকেশন করছেন, রিফিউজ হয়েছে। কি রিভিউ হয়েছে? উনি উনার ওয়াইফকে আনার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন এদেশে, জি, সেখানে তার ভিসা রিফিউজ হয়েছে। এমত অবস্থায় উনি যদি সেটা বাদ দিয়ে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করে, আনা সম্ভব কিনা? উনি স্টুডেন্ট ভিসায় যদি অ্যাপ্লাই করেন, আম, এটা আইনে এলাও করে, কিন্তু যেহেতু 2বার অ্যাপ্লাই করছেন, হাজবেন্ড আছেন, হয়তো একটু কাটকট পাইতে হচ্ছে। আইনে কোনো ধরনের কোনো বাধা নাই স্টুডেন্ট ভিসায় যখন অ্যাপ্লাই করবেন, কিন্তু তারা বলতে পারে যে তুমি স্টুডেন্ট ভিসার পরেও যদি ভালো রেকর্ড থাকে তাহলে কোনো প্রবলেম নাই। দেখা যায় যে স্টুডেন্ট ভিসায় উনি আগে, তারপরে মানে আগে মানে ভালো রেজাল্ট ছিল, এখন ভালো রেজাল্ট নাই, বলতে পারে যে তুমি তো স্টুডেন্ট 2বার করেছো অ্যাপ্লাই, এখন আইসা হাজবেন্ড থাকার জন্য, কষ্ট আসলে পড়ার জন্য আসছে না, তোমার ইন্টেনশনটা ভিন্ন, এটা বলতে পারে। কিন্তু এটা স্টুডেন্ট ভিসায় উনি করতে পারবেন, করলে উনি ফাইটও দিতে পারবেন আর কি। আর এটা যেহেতু করছেন, উনি কি আগে বলছিলেন ওনার ওয়াইফ আছে যখন ভিসা পান, উনি কি বলছেন আগে যে ওনার ওয়াইফ আছে, এই ধরনের কথা কি বলছেন? উনি স্পষ্ট করে নাই, আমাদের শুধু এই প্রশ্নটা রাখছে আর কি উনি মেসেজে। জি, উনি যদি ডিপেন্ড করে উনি কবে বিয়ে করছেন। যদি আগে করে থাকেন দ্যাটস ফাইন, কিন্তু আগে যদি করে থাকেন আর না বলে থাকেন তাহলে তো একটা বিপদ। আর পরবর্তীতে করলেও অ্যাপ্লাই করতে পারো, কখন গেছেন না গেছেন। রিফিউজাল গ্রাউন্ডসটা দেখলে ওটা বলতে পারতাম। হিউম্যান রাইটস গ্রাউন্ডস থাকলে অনেক সময় আবার জুডিশিয়াল রিভিউ বা কোর্টে টোটে যাওয়া যেত আর কি। ডিপেন্ড করে ওনার গ্রাউন্ডসটা কিরকম। আর একটা প্রশ্ন আসছে আমার কাছে যে উনি মিডল ইস্টে আছেন, উনার সেখানে ব্যবসা আছে, উনার বেতন হচ্ছে প্রায় বাংলাদেশের 50-60 টাকার মতো। উনি যদি আবার লন্ডনে আসতে চান ভিজিট বিষয়, তার জন্য করণীয় কি? উনি মিডল ইস্টে বর্তমানে কুয়েতে আছেন দীর্ঘদিন থেকে, উনার সেখানে ব্যবসা বাণিজ্য আছে। এখন উনি কুয়েতে থেকে লন্ডনে ভিজিটে আসবে ভিজিট বিষয়। উনি ভিজিট বিষয়ে আসলে, যেহেতু কুয়েতে আছেন, টু বি অনেস্ট ওনার জন্য একটু সহজ হবে। একমাত্র যেটা হয়, আমাদের মিডল ইস্টে অনেকের ব্যবসা বাণিজ্য থাকে কিন্তু কাগজপত্র দেখাতে পারেন না। ওনার যদি নিজের নামে থাকে তাহলে কোনো ধরনের কোনো প্রবলেম নাই, কারণ এই ওনার ব্যবসা দেখাবেন, সোর্স অফ ইনকাম দেখাবেন, এবং ভিসা যদি শেষ পর্যায়ে থাকে তাহলে হবে না। 6 মাসের কম যদি ভিসা থাকে তাহলে উনি অ্যাপ্লাই করবেন না, রিনিউ করার পরে উনি আসতে হবে। অ্যাটলিস্ট 1-1.5 বছর যদি থাকে, এরপরে এখানে ভিসা থাকে, রিনিউ করতে পারেন। ব্যবসা ব্যাংক স্টেটমেন্ট সব যদি দেখান, ওনার জন্য মানে ভিজিটে আসা সহজ হবে, যেটা বাংলাদেশে আসলে 100 গুণ কঠিন হতো। হ্যাঁ, কিন্তু যেহেতু কুয়েতে আছেন, একটু সহজ হবে, একদম সহজ না। আমার এরকমও আছে, রেকর্ড আছে, আমি নিজেও ডিল করি। বাংলাদেশের কোটিপতি, তারপরেও তারা ভিসা দেয় নাই। 20টা দেশে ভিসা আছে, তারপরেও দেয় নাই। এই হাইকোর্ট টাইকোর্ট করে মানে আনতে হচ্ছে, কারো আবার হাইকোর্টে গিয়েও হয় না। সুতরাং আমাদেরকে এ ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। বিশেষ করে ওনার ভিসার ব্যাপারে উনি ভালো করে কাগজপত্র দিবেন এবং এক্সপ্লেন করবেন যে উনি ফেরত যাবেন। আমরা তো যেটা জানি, নর্মালি যারা মিডল ইস্টে আছেন, ওদের সবগুলা ওনাদের কপিলের নামে থাকে। এক্ষেত্রে সম্ভবত উনার যেটা আমি বেস করতেছি, উনি সম্ভবত উনার ইনকাম যেটা 60,000 টাকার মতো উনার বেতন আছে, 60-70,000 টাকা। তো সেক্ষেত্রে কি উনি এখানে আসতে পারে? থাকলে কপিল যদি ছুটি দেয় দ্যাটস ফাইন, অ্যাজ লং এজ তারা হোম অফিস জানতে চায় যে আপনি আসবেন, আসার পরে আপনি ফিরে যাওয়া জটিল হবে না, আপনি মানে ফিরে যাওয়াটা লাভবান, আপনার ফিরে যাওয়ার জন্য ইনসেন্টিভ থাকতে হবে আর কি। যে আমি গেলে পরে মনে করেন ব্যবসা বাণিজ্য ভালো যদি থাকে, এখানে এসে যদি 1.5 বছর একজন ইলিগাল থাকে, তার লাভ হবে না। দেশে দুবাইতে বা কুয়েতে যদি কেউ আপনার দেখা গেল মাসে সে $5,000 ইনকাম করে, সেখানে ওই পিঠে কেন আসবে? সারা ইলিগেল থাকলে লাইফ ভালো না, সুতরাং কেন করবে? সুতরাং ডিপেন্ড করে উনি কিভাবে আছেন। থাকুক কপিলের আন্ডারে, কপিল যদি ছুটি দেয় আসবে, এটা করতে পারেন। অনেক সময় দেখা যায় যে মূল মালিক আসে,
মালিকের সঙ্গে বেড়াতে আসতে পারবেন। এটাও একটা সুযোগ থাকে আর কি। মিডিল ইস্টে বিভিন্ন ধরনের সুযোগ থাকে। আগে যেটা ছিল এখন একটু বন্ধ করেছে, ডোমেস্টিক ওয়ার্কার থাকলে এখানে আসার পরে সুইচ করতে পারতো এই রাস্তা, এই রাস্তাটা এখন বন্ধ করে দিয়েছে। সুতরাং উনি, যেটা আমি বলতে চাচ্ছি সারমর্ম হচ্ছে যে বাংলাদেশ থেকে কুয়েত থেকে আসা একটু সহজ। ওনার ব্যাংক স্টেটমেন্ট, পে স্লিপ, চুক্তি, ভিসা এগুলো করতে হবে। ভিসার মেয়াদ যদি 6 মাসের কম থাকে ওই দেশে তাহলে করবেন না, ভিসা রিনিউ করার পরে করবেন। না হলে এখানে ভিসা দিবে না, বলবে যে তুমি আসার পরে বা আপনি আসার পরে আপনি থেকে যাবেন। জি, ধন্যবাদ। তো তারেক ভাই, আমরা যেটা প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে, তো আমরা জানি প্রত্যেক দিনে আপনি একটা আপডেট দিয়ে থাকেন। তো আজকে যদি কোনো নতুন আপডেট আপনার কাছে থাকে? আজকে এই মুহূর্তে আপডেট নাই। বিশেষ করে যেটা হচ্ছে এখন যারা ব্রিলিয়েন্ট, আমি বলতে চাচ্ছি যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তারা যদি মনে করেন যে এখানে আসতে চায়, ইউনিভার্সিটির সঙ্গে কোনো দালাল কনসালটেন্ট কিছুই ধরতে হবে না। হ্যাঁ, ইউনিভার্সিটির সঙ্গে যদি যোগাযোগ করে তাহলে ইউনিভার্সিটি আপনার ব্যবস্থা করে দিতে পারবে। সুতরাং ইউনিভার্সিটির কাজ যদি পান, মানে ইউনিভার্সিটি অফার লেটার যদি পান, তাহলে ভিসা প্রায় নিশ্চিত। এটা একটু পরিষ্কার করে বলি, এটা আমাকেও প্রায় মানুষকে ফোন করেন বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে ফোন করেন। আমি ডাইরেক্ট বিভিন্ন জায়গাতে, বাংলাদেশ থেকে, আমেরিকা থেকে, দুবাই থেকে, ইউরোপ থেকে প্রায় কল আসে আমার কাছে। যেটা বলতে চাই যে যারা স্টুডেন্ট হিসেবে আসতে চান, ছাত্র যদি ভালো হন, ইউনিভার্সিটি ডাইরেক্ট অ্যাপ্লাই করেন, ইউনিভার্সিটি ডাইরেক্ট আপনাকে যে লেটার দিবে, এবং ইউনিভার্সিটি হলে ভিসা হওয়ার সম্ভাবনা 99%। কেন বলি, ইউনিভার্সিটির যদি 2%-এর বেশি ভিসা রিফিউজ হয় তাহলে ওনার এই কলেজের লাইসেন্স চলে যাওয়া, ইউনিভার্সিটির লাইসেন্স চলে যাওয়ার সম্ভাবনা বেশি। সেই জন্য ইউনিভার্সিটি কখনো চায় না যে তার লাইসেন্স চলে যাক। প্লাস অনেক ইউনিভার্সিটি হোম অফিসের নিজস্ব অফিসার থাকে, অর্থাৎ হোম অফিসের অফিসার হোম অফিসকে বলছে কাগজপত্র দেখবে কিন্তু নিয়ম নীতি মানবে, কিন্তু ইউনিভার্সিটি পয়সা দেয়। সেই জন্য এই যারা স্টুডেন্ট হিসেবে আসতে চান তাদেরকে বলবো সরাসরি যোগাযোগ করেন, এবং অনেক সুযোগ রয়েছে এবং সেই সুযোগটা কাজে লাগান। আর এখন পর্যন্ত যেটা এখানে কোনো সুসংবাদ দিতে পারতেছি না, যেটা হচ্ছে যে এখানে আমার সাথে যারা, একজন দর্শক লাইনে আছেন, জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নাম বলেন এবং আপনার প্রশ্ন করেন। হ্যালো, আসসালামু আলাইকুম, জি শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। জি, ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্ন করেন। আমি রহমান বলতেছি ম্যানচেস্টার থেকে। জি, সালাম তারেক ভাই এবং তারেক সাহেব, ভালো আছেন আপনারা? জি, সালামালাইকুম, আছি আমরা ভালো। জি, আমার প্রশ্নটা ছিল, এই আমার একজন ভাই আছেন আর কি, উনি এই আরব আমিরাতে আছেন। তো নরমালি তো ইউকেতে আসার জন্য অনেক ধরনের আপনার আছে, এই ভিজিট ভিসা সিস্টেম আছে। তো সেই ক্ষেত্রে যদি আমাদের এই উনি যদি অ্যাপ্লিকেশন করতে হয় বা এখানে আসতে হয় আর কি, তো সেই ক্ষেত্রে কি ধরনের সুযোগ সুবিধা আছে আর কি আরব আমিরাত থেকে আসার জন্য, বা কোন ধরনের এই সিস্টেম ফলো করতে হবে, বা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, বা কি কি এটা কি বলতেন? জি, ধন্যবাদ। যেটা হচ্ছে যে দুইভাবে আসতে পারবেন। উনি যদি পয়সাওয়ালা হন, বিভিন্ন ধরনের ভিসা রয়েছে, 50,000, 200,000 প্ল্যান দিয়ে আসতে পারবেন। কারণ বাংলাদেশ থেকে টাকা আনা যায় না, সুতরাং দুবাই থেকে বা আরব আমিরাত থেকে আনা যায়। সেই হিসেবে আপনি ইনভেস্টরের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, টিয়ার 1-এর, এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে আসতে পারবেন। আর দ্বিতীয় হচ্ছে যদি ওনার ভিজিট ভিসা, ওনার যদি পয়সা থাকে, ভিজিট ভিসার জন্য ওনার ব্যাংক স্টেটমেন্ট, পে স্লিপ, এখানে কোথায় থাকবেন, কোনো বন্ধু বান্ধবের বাড়িতে থাকলে বন্ধু বান্ধবের চিঠিপত্র দিবেন। আর যদি ব্যবসা, যদি পয়সা থাকে হোটেলের বুকিং দেবেন, ও আসতে পারবেন। সুতরাং ডিপেন্ড করে ওনার অবস্থার উপরে। যেটা বললাম যে ভিসা থাকতে, মানে ভিসা যদি ভিজিট ভিসায় আসেন 6 মাসের বেশি ভিসা থাকতে হবে, বা 6-7 মাস থাকলে তারা মনে করবে থেকে যাবেন। সেই জন্য সময় থাকতে অ্যাপ্লাই করতে পারবেন। ইনভেস্টর মানে টিয়ার 1 বিভিন্ন ধরনের ভিসা রয়েছে, সেই ভিসাগুলোতে আসতে পারবেন, অথবা ভিজিট ভিসায় আসতে পারবেন। দুটাই, এবং দুটাই বাংলাদেশ থাকলে যে অ্যাপ্লাই করা হয় তার চেয়ে ভালো অবস্থানে আছে। তবে অনেকে ভিসা যদি কম হয় তখন বলবে কান্ট্রি অফ অরিজিনে যান, অ্যাপ্লাই করেন।
জি সেক্ষেত্রে যদি উনি যদি চান যদি এখানে আসার পর কোনো ধরনের রেসিডেন্স সিস্টেম আছে কিনা, চাইলে কি পসিবল? জি, বুঝতে পারি নাই প্রশ্ন। যদি এখানে আসার পর উনি চান যে কোনোভাবে রেসিডেন্স পারমিট নেওয়ার জন্য, সেটা কি পসিবল? ওই যে উনি যদি আসেন তো ভিজিট ভিসায় আসলে পারবেন না, বিজনেস ভিসায় আসলে তো উনি রেসিডেন্ট পারমিট নিয়েই আসবেন। ভিজিট ভিসায় থাকার কোনো বিধান নাই, আর বিজনেস ভিসায় আসলে তো রেসিডেন্ট পারমিট নিয়েই আসবেন। বুঝতে পারছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইন যোগ দেওয়ার জন্য আমাদের সঙ্গে। জি, তো আমরা যে শেষ পর্যায়ে ছিলাম, তো আপনি বলছেন যে আমরা যেটা লক্ষ্য করলাম যে আমাদের এই বর্তমান যে বিএটিএম, বিশেষ করে রেস্টুরেন্ট সেক্টর, যেটা বর্তমান গভর্নমেন্ট 5% নিয়ে আসছেন, সেখানে আমরা বিশেষ করে মনে করি যে আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ী বা ব্যবসায়ী বাংলাদেশি কমিউনিটির জন্য একটা সুখবর সংবাদ। তো সেটা কি আপনি মনে করেন, যেটা অনেকে আমাদের মধ্যে একটা কৌতূহল আছে যে গভর্নমেন্ট চাচ্ছে যে যেভাবে ব্যবসা রেস্টুরেন্টে বর্তমান মানুষের অনলাইন কার্ড কেন্দ্রিক বিজনেস চলে যাচ্ছে, সব টেক রেস্টুরেন্ট দেখা যাচ্ছে নরমালি যে সমস্ত আমাদের ব্যবসায়ীরা রয়েছেন নরমালি বিএটি রেজিস্টার্ড না, সেই ব্যবসাগুলা কিন্তু কার্ড কেন্দ্রিক আসার ক্ষেত্রে সেখানে আবার বিএটি রেজিস্টার্ড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সেদিক থেকে আপনি কিভাবে একটু মূল্যায়ন করেন? ধন্যবাদ। একটা জিনিস হয় কি, আমরা হয়তো অনেকেই ভয় পাই। আপনি দেখবেন যে জেনুইন ইনকাম দেখালে, সবকিছু থাকলে লাভবান হয় কি হয় দেখেন। এখন এই যে আপনার সেলফ এমপ্লয়েডদের জন্য যে সরকার এই যে একটা ইনকাম 80% দিয়েছে, গত বছর যারা ভালো ইনকাম দেখিয়েছে তারা কিন্তু বেশি পয়সা পেয়েছে, এই সময় তারা ভালো অবস্থানে ছিল। সুতরাং সবসময় যে সব মানে ইনকাম স্বাভাবিক থাকলে দেখালে এগুলি যে ক্ষতির কারণ হয় তা নয়। বিএটি যদি আসে পার্সোনালি তারা ভালো অবস্থানে থাকবেন, ব্যবসার সুনাম হবে, ব্যাংকে লোন দিবে, অনেক ধরনের ফেসিলিটিস থাকে। সুতরাং সেই ক্ষেত্রে থ্রেশহোল্ডের ব্যাপারটা সরকার যে ইনসেন্টিভ দিছে, সুতরাং সেটা আমার মনে হয় ওয়েলকাম জানানোই উচিত। কারণ আপনি যদি প্রপারলি ব্যবসা করেন বিপদ মুক্ত থাকবেন, দুশ্চিন্তা মুক্ত থাকবেন। অনেক সময় দেখা যায় যে 5 পাউন্ড সেভ করার জন্য 5000 পাউন্ডের মাথা ব্যথা আমাদের মধ্যে চলে আসে। সুতরাং যে কাজে স্বস্তি নাই সে কাজ না করাই ভালো। সবচেয়ে যেটা চিন্তার বিষয়, আমি যেটা মনে করি যে আমাদের সকলের মনে প্রাণে সাবধান থাকা উচিত, দোয়া করা উচিত যে করোনা ভাইরাসটা সেকেন্ড ওয়েভ অনেকেই বলতেছে বা বিভিন্ন পত্রিকায় আসতেছে যে 85,000-এর মতো মানুষ মারা যেতে পারে যদি সেকেন্ড ওয়েভ উইন্টার হয়, শীতের মধ্যে। যদিও এখন কমতেছে, অনেকের ধারণা এখন যদিও আক্রান্ত সংখ্যা দিনে দিনে বাড়তেছে, কিন্তু মৃতের সংখ্যা কালকে দেখলাম 4 জনের মতো মারা গেছে। সুতরাং সবকিছু মিলিয়ে একটু ভালো, যদিও বলছে আমরা প্রথম যখন আসে তখন আমরা এই সতর্ক ছিলাম না, এখন ডাক্তাররাও সতর্ক, ডাক্তাররাও আতঙ্কে না। আর আরেকটা মানে একটা মানে দুঃসংবাদ হলেও, শুনতে খারাপ লাগলেও, যেটা মানে সত্য, যেটা অনেকেই বলছে বা অনেকেই মনে করতেছেন যে প্রথম যারা মারা গেছেন বেশিরভাগই বয়স্ক লোকজন মারা গেছেন, যাদের মানে অনগোয়িং ফিজিক্যাল মেডিকেল কন্ডিশন ছিল। সবকিছু মিলিয়ে এই যে সংখ্যা, প্রবীণরা অনেক মারা গেছেন, যদিও ইয়াং মারা গেছেন, সেই ক্ষেত্রে দেখা গেছে যে এখন আপাতত কিছুটা ইয়াং লোকজন রয়েছেন, প্লাস এখন ডাক্তাররাও টেকনিক জানিয়েছেন, আতঙ্ক কমেছে। দ্বিতীয়ত যেটা হয়েছে যে আপনার কিছু কিছু ঔষধ যে একদম ডাইরেক্ট কাজ না করলেও ইনডাইরেক্ট মানে রোগ প্রতিরোধের কিছু ওষুধ পাওয়া গেছে। সবকিছু মিলিয়ে ভালোর দিকে। তা আমরা সকলেরই মানে দোয়া থাকবে, মানে ইচ্ছা থাকবে, প্রার্থনা থাকবে করোনার কাছে, করোনার কাছে যে এটা যেন সেকেন্ড ওয়েভ না হয়। আর যেহেতু ঔষধ আসতেছে, আমরা শুনতেছি ঔষধটা যদি আসে তাহলে এটা দুনিয়ার থেকে যখন চলে যাবে আমরা সকলেই ব্যবসা বাণিজ্য সব দিকেই আমরা লাভবান হব। কারণ এটা দীর্ঘদিন হবে না, যদিও কোনো যুদ্ধই কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়। করোনাও একদিন আমাদের কাছ থেকে বিদায় নিবে, পৃথিবী করোনা মুক্ত হবে। ধন্যবাদ। আমার আর একটা দর্শক সম্মত প্রশ্ন করেছে, উনি একটা কমান্ড করেছেন আবার যে উনি কুয়েত থেকে আসতে চায় সে দেশে বিজনেস ভিসার জন্য, তো ওনার কত টাকা লাগবে? এবং জি বলেন। উনি দুইটা প্রশ্ন করেছেন যে উনি কুয়েত থেকে আসতে চাইলে বিজনেস ভিসার জন্য ওনার কত টাকা দরকার দেখানো লাগবে, আর যদি এখান থেকে স্পন্সর করা হয় তাহলে
যিনি স্পন্সর করবেন উনার কত টাকা দেখা লাগবে? এখানে হচ্ছে যে বিজনেস করলে এই মিনিমাম 50,000 পাউন্ডের একটা আছে, সেইখানে আপনাকে একটা 50,000 পাউন্ডের একটা আছে, আপনাকে থাকতে হবে নিজস্ব। এখানে স্পন্সরেট আপনার টাকা দিলে হবে না, বাইরে থেকে টাকা আসতে হবে ইনভেস্ট করার জন্য। বিভিন্ন ক্যাটাগরি আছে, সুতরাং আপনাকে প্ল্যান দিতে হবে এবং প্ল্যানটা সাকসেসফুল হতে হবে, বা খুব ভালো একটা বিজনেস প্ল্যান দিতে হবে যে এই বিজনেসটা এখানে সফল হবে। সুতরাং আগে বিজনেস অ্যাপ্রুভ হতে হবে, তারপরে আসবে। টাকা থাকলেই আসতে পারবেন না, এটা কিন্তু না। আপনাকে বিজনেস প্ল্যান দিতে হবে। এখানে বিভিন্ন এজেন্সি রয়েছে, সংস্থা রয়েছে, সরকারের অ্যাপ্রুভ, তারা অ্যাপ্রুভাল দিবে, তারপরে ইন্টারভিউ দিবেন, ভিসা দিবেন, আসবেন। সুতরাং একটু কঠিন রয়েছে, যেটা বাংলাদেশে টাকা থাকলেও হয় না, আর অন্য জায়গায় থাকলেও হবে না। অন্যান্য ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, আপনার প্ল্যানটা পাস হতে হবে, হ্যাঁ, অথবা ইন্টারভিউ থাকবে, এটা করতে হবে। আর এমনিতে ভিজিট ভিসা থাকলে আপনি যে ফেরত যাবেন, সেই ফেরত যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করতে হবে, ইনসেনটিভ দেখাতে হবে। স্পন্সরে থাকার জায়গা দিবে, কিন্তু আপনার দুই ক্ষেত্রেই স্পন্সরে হয়। স্পন্সর যদি মা বাপ কেউ আনতে চায়, বলবে যে আমি পয়সাটা দিব। দেখা গেল আপনি বিদেশে আছেন, আপনি চলতে পারতেছেন না, স্পন্সর সব যদি দেয়, আইনে এলাও করে, কিন্তু তারা হোম ভিসা দেয় না, আপনি যে দেশেই থাকুন। এমনকি আমেরিকার লোকজন সেটেল হতেও এখানে অনেক সময় প্রবলেম হয়। সুতরাং আপনারা যারা কুয়েতে আছেন, এখন আপনার অবস্থান অনুযায়ী আপনি কোনটা করবেন, আপনি সিদ্ধান্ত নেবেন। আমি তো জানি না যে আপনার অবস্থানটা কি। সুতরাং অবস্থান যদি ব্যবসায়ী যদি ভালো ব্যবসায়ী হন, আপনার ইনকাম ভালো থাকে, সেভিংস ভালো থাকে, দেখাতে পারবেন নিজের নামে বা কাগজপত্র আছে, আপনি বিজনেস ভিসায় আসতে পারবেন। আসলে বিজনেস ভিসা হোপফুলি যদি আপনার ভিসা লং টার্ম থাকে, আপনি সহজেই আসতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ধন্যবাদ তারেক ভাই। তো আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে, তো সর্বশেষ যদি আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনি, আমরা প্রোগ্রামের একটা শেষ প্রান্তে। জি, ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যারা ইমিগ্রেশনের অ্যাপ্লিকেশন রয়েছে, আপনারা ডিউ থাকলে করে ফেলেন। সুতরাং এটা করা যত তাড়াতাড়ি করা যায় তত মঙ্গল। আর কারণ এখন বিশেষ করে অনেক সময় লাগে। আর দ্বিতীয়ত, ইমিগ্রেশনের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আপনার কোনো মামলা যদি কোনো লয়ার, আমি বলছি না আমি ভালো লয়ার, বা যে কোনো লয়ার করলে সেকেন্ড ওপিনিয়ন একটা নেবেন। হ্যাঁ, আপনি দেখবেন যে কেন এটা দেরি হচ্ছে। আপনার সেকেন্ড ওপিনিয়ন নিলে হয়, বা কেন আপনি ব্যর্থ হচ্ছেন। সেকেন্ড ওপিনিয়ন নিলে কি হয়, আপনি হয়তো একটা ভালো বুদ্ধি পাবেন। হয়তো আমি সেকেন্ড ম্যান, উনি যে প্রথম জন হচ্ছে খুব ভালো এরকম না, কিন্তু সবসময় সকলের মানে মাথায় কাজ করে না। সুতরাং মানে সেকেন্ড ওপিনিয়ন নেবেন কোনো জায়গায় যদি ব্যর্থ হন। আর এছাড়া যে কোনো বিষয়ে, এটা আমি জেনারেলি বলি, আমার জন্য না, সকলের জন্য বলি, কোনো বিষয়ে যদি আপনি এক্সপার্ট না হন, থার্ড পার্টি কাউকে শুনে অ্যাপ্লাই করবেন না বা ইউজ করবেন না। কারণ যে ফিল্ডে আছে, যেমন আমি মার্ডার কেসের এক্সপার্ট না, আমাকে যদি মার্ডার কেস হলে পরে কি হবে, ট্রায়াল হবে, আপনি জিতবেন কিনা হারবেন কিনা, এটা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো আমি পারি না, যদিও আমি একজন লয়ার প্রায় অনেক দিন যাবত আমি প্র্যাকটিস করতেছি। সুতরাং যে ফিল্ড, আমাকে ফ্যামিলি লয়ের বিটার জিজ্ঞেস করেন, ইমিগ্রেশনে জিজ্ঞেস করেন, বা যেসব বিষয়ে আমি এক্সপার্ট সেসব বিষয়ে জিজ্ঞেস করেন, আমি অ্যাডভাইস দিতে পারবো। কিন্তু এইভাবে বলবো, যিনি যে কাজ করতেছেন, হোম অফিসে কাজ করলে ইনি ইমিগ্রেশন এক্সপার্ট না। সুতরাং আরেকটা জিনিস অনেকের মনে হয় যে উনি আর একবার করে ফেলতেন, অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে গেছেন, সেকেন্ডটাতে হবে, এরকম না। সুতরাং আমার একটা সাজেশন হচ্ছে, আপনারা কোনো কিছু লিগেল ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে যিনি প্রপার লোক, যিনি জানেন, তার কাছ থেকে অ্যাডভাইস নিয়ে কাজ করবেন। আর কোনো অ্যাপ্লিকেশন ডিউ হলে করবেন। আর সকল সময় যে কোনো লয়ারের কাছে যান, আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হোক আর ফেল হোক, আগের কাগজের কপিগুলো আপনি রাখবেন। এটা বিপদে আসবে, কারণ অনেক সলিসিটার বন্ধ হয়ে যেতে পারে, সলিসিটার পেশা পরিবর্তন করতে পারে, কিন্তু আপনার কাগজ তো লাগবে পরবর্তীতে। সুতরাং আপনার কাগজগুলো আর কোন অ্যাপ্লিকেশনে, ইনক্লুডিং মি বা যে কোনো লয়ার কাছে যাবেন, কোন অ্যাপ্লিকেশনে কি বলা হয়েছে আপনার পক্ষে, সেটা আপনি মনে রাখবেন, সলিসিটার মনে রাখবে না। সলিসিটারের কাছে এটা একটা মাত্র কেস, আপনার কাছে আপনার জীবন। সুতরাং যখনই যাবেন, কোনো কিছু দিবেন, শেষ হয়ে যাবে, সলিসিটার আপনার ফিজ রাখতে পারে যে ফটোকপির পয়সা দেন, এটার পয়সা দেন। কিন্তু আপনি যখন সাকসেসফুল হবেন কিংবা আনসাকসেসফুল হবেন, সবসময় আপনার কি কাগজ দিয়েছেন অ্যাপ্লিকেশন, সেটার কপি আপনি চেয়ে নেবেন। একদিন না হয়, 2 দিন না হয়, সময় নিয়ে চেয়ে নেন। সলিসিটারকে বিরক্ত করবেন না, কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আপনি কাগজগুলো রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং সলিসিটারকে ইনফরমেশন দিবেন, কারণ লয়ারকে ইনফরমেশন দিবেন। লয়ার আপনার মাত্র এজেন্ট,
আপনি সবকিছু, সুতরাং এইসব বিষয়ে খেয়াল করবেন। আর এই যে সলিসিটারকে টাকা দিলেই হয়ে যায় এরকম করবেন না। আর দ্বিতীয়ত হলো গিয়ে যে সলিসিটারে বা লয়ারের মাধ্যমে কোনো কাজ করবেন, অফিসে করবেন, ওনার লাইসেন্স আছে কিনা এটা নজর রাখবেন। কেউ যদি বাড়িতে দোকানে টাকা পয়সা নিতে চায় সেই ব্যাপারে আপনারা সাবধান থাকবেন। আর ব্রোকারের মাধ্যমে অনেক সময় দেখা যায় যে ওই কোনো কিছু যদি দেখেন কম পয়সায় পান, বেশি পয়সায় পান, এগুলি প্রুফ রাখবেন, কারণ অনেক সময় অনেক ব্রোকার বিপদ ঘটাতে পারে। আর থ্যাংক ইউ আমার শোনার জন্য। আর এই RTN আমাকে দাওয়াত দেওয়ার জন্য, নুরুল আমিন তারেক ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার মানে আসতে পারে ভালো লাগতেছে, এবং আপনার এই চ্যানেলের উত্তরোত্তর সমৃদ্ধি এবং প্রচার কামনা করি। আর যে কোনো সময় দরকার হলে আমাকে ডাকবেন, আমি অবশ্যই আসি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ তারেক চৌধুরী ভাই, আপনি আপনার মূল্যবান সময়টুকু আমাদের সাথে দেওয়ার জন্য। এবং আমরা আশা করবো আপনার এই কথা থেকে আমাদের অনেক দর্শক উপকৃত হবেন। এবং ইনশাআল্লাহ সম্মানিত দর্শক, আমাদের প্রোগ্রাম আপনারা চোখ রাখবেন RTN টিভি বাংলা পর্দায়। সবসময় আমরা আপনাদেরকে নতুন নতুন কমেডি সেবা দেওয়ার জন্য আমরা প্রোগ্রাম নিয়ে আসবো। আজকে আমাদের সমাজ অতিথিকে আমরা আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আবারও দেখা হবে আপনার সাথে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখলেন আমাদের আজকে সম্মানিত অতিথি জনাব ব্যারিস্টার তারেক চৌধুরীর কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন বিষয়ক প্রশ্ন আপনারা শুনেছেন এবং উনি চেষ্টা করছেন উত্তর দেওয়ার। তা আমরা আশা করবো এখান থেকে আমাদের কমিউনিটি অনেক উপকৃত হবে। এবং সেই অভিজ্ঞতা আলোকেই আপনারা উনি বারবার সর্বশেষ যে কথা বললেন যে আমরা যে কোনো আইনি পরামর্শের জন্য আমরা একজন অভিজ্ঞ সলিসিটর যোগাযোগ করে আপনার সিদ্ধান্ত নেবেন। আপনারা কোনো মানুষের কথায় বা কোনো তৃতীয় পক্ষের মতামত নিয়ে আপনারা প্রতারিত হবেন না, সেজন্য আপনার সতর্ক থাকার জন্য আমরা উনি আহ্বান জানালেন। আসুন আমরা সকলে মিলে আমরা আমাদের সকল সমস্যা সমাধানের জন্য আমরা এই বিভিন্ন ফার্মের সাথে যোগাযোগ করব। এবং সর্বোপরি আমাদের ব্যারিস্টার তারেক সাহেব বললেন যে আমরা বর্তমানে ইউকে সহ সারা বিশ্বে যে প্যান্ডামিক সিচুয়েশন, সেই সিচুয়েশন থেকে আমাদের আগামী দিনে বিশেষজ্ঞদের মতে আরো বড় ধরনের একটা হুমকি সম্মুখীন রয়েছে। আসুন আমরা মহান রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে, আমাদেরকে এই ধরনের মহামারী থেকে আমাদের মুক্ত রাখেন এবং আমাদেরকে বিশ্বকে আবারও সেই শান্তির বাতাস ফিরে আসুক। শেষ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আবার সপ্তাহে কথা হবে অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত আপনাদেরকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।